আর বাঁশি বাজাচ্ছিস? কেমন মানুষ রে তুই? কি আর বলবো বল, এই বাঁশিই তো আমার একমাত্র সম্বল। এই গরুদের নিয়ে থাকি সারাদিন, তাদের সাথে তো আর কথা বলতে পারি না। মনে যত কথা এই বাঁশির সুরেই প্রকাশ করি, আর অন্য কিছু আমার ভালোও লাগে না। সে তো যা ইচ্ছে হয় কর, কিন্তু আজ যে রাজকন্যার 20 বছর পূর্ণ হলো, সবাই রাজদরবারে যাচ্ছে, ভোজন করছে, আর তুই কিনা রাজবাড়ির রাখাল হয়েও এখানে বসে বসে বাঁশি বাজাচ্ছিস। এই প্রথম রাজকন্যা সবার সামনে এসেছে, সবাই তাকেই দেখতে গেছে। এর আগে কেউ কখনো তাকে দেখেনি, জানিস? শুধু রাজকুমারীকে দেখতে গেলে হবে? এদিকে আমি গেলে এই গরুগুলো দেখবে কে? বাঘ এসে সবকটাকে খেয়ে যাবে, আর না হলে চোর এসে নিয়ে যাবে। তখন আমার একুল উকুল কিছুই থাকবে না। এটা তো ঠিক বলেছিস, কিন্তু বন্ধু হিসেবে আমি তোর একটা উপকার করতে পারি। আমি তো খেয়ে এসেছি, আর রাজকুমারীকেও দেখে এসেছি। কি তার রূপ! এমন সুন্দর নারী পৃথিবীতে দুটি হয় না, বুঝলি তো? তাই বলছি, শোন, আমি না হয় এখানে বসে গরু পাহারা দিচ্ছি, তুই গিয়ে খেয়ে আয়, আর রাজকুমারীকে একবার দেখে চোখ সার্থক করে আয়। তারপর দুজনে আড্ডা দেবো না হয়? না রে, সেসবের দরকার নেই। আমি বাড়ি গিয়ে মায়ের হাতের পান্তা ভাত খেয়ে নেব, আর কপালে থাকলে পরে না হয় রাজকুমারীকে দেখে নেব। আরে যা বলছি, আছি তো আমি নাকি? যা তো। মিঠু শুধু শুধু খাবারের জন্য আমাকে এভাবে ভিড়ের মধ্যে পাঠালো। ধুর, আর ভালো লাগছে না, চলে যাই এবার। আরে, এত সুন্দর ওই মেয়েটা কে? ওকে তো এর আগে কখনো দেখিনি। ও ভাই, এই মেয়েটা কে? আরে, ওটাই তো আমাদের রাজকুমারী। সবাই তো আজ তাকেই দেখতে এসেছে। এমন চাঁদের মতো মুখ দেখেও বুঝতে পারো না নাকি? এমন সুন্দর কোনো মানুষ হতে পারে? আমি এমন সুন্দর কাউকে কখনো দেখিনি। এই ছেলে, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? যাও বলছি এখান থেকে। কিরে, রাজবাড়ির ভোজ কেমন খেলি? এমন খাওয়া খেয়েছি, আজীবন আর না খেলেও মনে হয় চলবে। কি বলছিস তুই এসব? কি হয়েছে বলতো আমাকে খুলে। তোর হাব ভাব আমার ভালো লাগছে না। বন্ধু, আমি আজ প্রথমবার রাজকন্যাকে দেখেছি, আর তাকে দেখার সাথে সাথে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করলে রাজকন্যাকেই বিয়ে করব, না হলে আমি কোনোদিন বিয়েই করব না। তুই পাগল হয়ে গেছিস, বুঝলি? যা, বেলা হয়ে গেছে। গরুগুলো এবার রাজবাড়ি রেখে বাড়ি চলে যা। মাথা পাগল ছেলে একটা, যা মন চায় তাই বলে। হ্যাঁ, তাই করি। তবে তুইও মনে রাখিস বন্ধু, রাজকন্যা ছাড়া আমি কাউকে বিয়ে করব না। হে উপরওয়ালা, ছোটবেলায় আমার বাবাকে তুমি আমাদের থেকে কেড়ে নিয়েছো। আমি আর আমার মা অনেক কষ্টে জীবন পার করেছি, কখনো তোমার কাছে কিছু চাইনি। তবুও আজ আমি তোমার কাছে মিনতি করছি, রাজকুমারীকে তুমি আমার ঘরের বউ বানিয়ে দাও। এবার গরুগুলোকে রাজবাড়ি দিয়ে বাড়ি চলে যাই। রাজবাড়িতে তো ঢুকলাম, রাজকন্যাকে কি একবার দেখতে পাবো না? কোথায় সে? না, এতক্ষণ দাঁড়িয়ে থেকেও আর দেখা হলো না, এবার চলে যাই। আমার মেয়েটার আজ খুব কষ্ট হয়েছে। দাসী, আমার মেয়েটার কি কাজ করে দিতে হবে করে দাও, ওর যেন আর কোনো কষ্ট না হয়। হ্যাঁ, আমার নাতনির আজ খুব কষ্ট হয়েছে। আহারে বেচারি, যাও তুমি এবার গিয়ে বিশ্রাম করো। আমার তেমন ক্লান্ত বোধ হচ্ছে না, আমি ঠিক আছি। তোমরা আমাকে নিয়ে তো চিন্তা করো না, আমার আজ অনেক ভালো লেগেছে। দাসী, তুমি শুধু এসো আমার সাথে। চলুন রাজকুমারী। দেখেছো বৌমা, নয়না একেবারে ওর বাবার মতো হয়েছে। কোনো কিছুতেই ওর ক্লান্তি নেই। ওর খুশি মুখটা দেখে আমার প্রাণ ভরে যাচ্ছে। ঠিক বলেছেন মা। আচ্ছা, এবার তাহলে আমরাও যার যার ঘরে গিয়ে বিশ্রাম নিয়ে চলুন। বাবা, আজ বাড়ি ফিরতে তোরে তো দেরি হলো কেন? রাজকন্যা জন্মদিন ছিল আজ, সেখানে একটু দেরি হয়ে গেছে। মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলবি, বল। মা, আজকে প্রথম আমি রাজকন্যাকে দেখেছি, আর তাকে দেখে আমার ভালো লেগেছে। ওকে আমি বিয়ে করতে চাই মা।
তুই এসব কি কথা বলছিস? কোথায় রাজকন্যা আর কোথায় তুই? তুই রাজবাড়ির সামান্য রাখাল, সে কথা কি তুই ভুলে গেছিস? কিছুই আমি ভুলিনি মা, তবে আমি রাজকন্যাকেই বিয়ে করব, নয়তো বিয়েই করব না। সে পরে দেখা যাবে, এখন তুই গিয়ে হাত মুখ ধুয়ে আয় দেখি। ওপরওয়ালা, আমার ছেলেটার কি হলো? তুমি আমার ছেলেটার মাথায় একটু সুবুদ্ধি দাও। অনেক হলো। আপনি একথা বলে আমাকে আরো বেশি অপমান করছেন। আপনি এখানেই বলুন, কোন রাজ্যের রাজকুমার আমার মেয়ের জামাই হবে? কোনো রাজকুমার নয় মহারাজ, বরং আপনাদের রাখাল সুজন রাজকন্যার স্বামী হবেন। কি? এত বড় সাহস তোমার পণ্ডিত? সেজন্য আমি আপনাকে বলতে চাইনি মহারাজ, কিন্তু বিধিবিধানে যে এটাই লেখা আছে। এদের ওপর রাগ দেখালে হবে না রাজা, আমি যা বলেছি তাই হবে। তোমার মেয়ের রাখালের সাথেই বিয়ে হবে। তোমার কথা আমি বিশ্বাস করি না। কে কোথায় আছো? পৃথিবীর সব বড় বড় পণ্ডিতদের ডাকো, আমি তাদের মুখে শুনতে চাই। চেষ্টা করতেই পারো, তবে তাতে লাভ হবে না। আমি আসি। একে একে অনেক বড় বড় পণ্ডিত আসে, আর একই কথা সবাই বলে। এদিকে সারা রাজ্যে সে কথা ছড়িয়ে পড়ে। না, আমি কিচ্ছু খাবো না। তোমরা এসব এখনই নিয়ে যাও, না হলে আমি সব ভেঙে ফেলবো। রাজকুমারী, আপনি আজ কদিন হলো ঠিকমতো খাওয়া দাওয়া করছেন না। আপনার শরীর খারাপ করবে, দয়া করে খেয়ে নিন। তোমাদের সেসব ভাবতে হবে না, তোমরা এগুলো নিয়ে এখান থেকে চলে যাও। দাসী, তুমি বাইরে যাও, আমি আজ আমার মেয়েকে খাওয়াবো। মা, তুমি আমাকে জোর করো না, আমি এখন খেতে পারবো না। আমি তোর মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু তুই এমন করে ভেঙে পড়িস না। তোর বাবা কখনো এমনটা হতে দেবে না। সত্যি বলছো মা? ওই রাখালকে তো আমার বিয়ে করতে হবে না। না মা, কখনোই না। তুই এবার পেট ভরে খা দেখি। শুনেছ মা, পণ্ডিতগণও বলেছে রাজকুমারী কেবল আমারই বউ হবে। তুমি আর দেরি করো না মা, প্রস্তাব নিয়ে রাজার কাছে যাও। কি বলছিস তুই? কিন্তু এটা কি ঠিক হবে? এটাই বিধিবিধান মা, তুমি যাও। তুই আমার একমাত্র ছেলে, তুই যখন চাইছিস তবে আমি যাব। সেনাপতি, যত তাড়াতাড়ি সম্ভব আশেপাশের সব রাজ্যে খবর পাঠাও। আমার মেয়ে নয়নাকে আমি যোগ্য রাজপুত্রের হাতে তুলে দেব। তাদের সকলের নিমন্ত্রণ। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। আমি এখনই খবর পাঠানোর ব্যবস্থা করছি, আপনি কোনো চিন্তা করবেন না। এই, কে তুমি? এখানে কি চাই? মহারাজ, আমার ছেলে সুজন রাখালের সাথে আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি আমি। আপনি নিশ্চয়ই জানেন আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথেই হবে, তাই আমি নিজেই আমার ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। যত বড় মুখ নয় তত বড় কথা। তোমার সাহস হলো কি করে আমার দরবারে এমন প্রস্তাব নিয়ে আসার? সামান্য রাখাল হয়ে আমার মেয়েকে বিয়ে করতে চায় তোমার ছেলে? শোনো তুমি, তোমার বাড়ির পূর্বপুরুষেরা আমাদের বিশ্বস্ত রাখাল ছিল বলে এখনো তোমার ছেলে আর তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি। না হলে কবেই তোমাদের আমি শুলে চড়াতাম। তবে এই শেষবার সুযোগ দিচ্ছি, যদি তোমাদের আর কাউকে আমার ত্রিসীমানায়ও দেখি, তাহলে তোমাদের মৃত্যু কেউ আটকাতে পারবে না। এখনই বেরিয়ে যাও বলছি এখান থেকে, না হলে প্রহরী দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। মহারাজ, আমি নিজেই চলে যাচ্ছি, তবে আপনিও মনে রাখবেন, বিধির বিধান কেউ বদলাতে পারে না, আপনিও পারবেন না। এই, কে কোথায় আছিস? বের করে দে এক্ষুনি একে। রানী, নয়নাকে ভালো করে খাবার খাওয়াও, তার শরীরে যত্ন নিতে বলো। আমি সব রাজ্যে খবর পাঠিয়েছি, কেউ যেন আমার মেয়েকে অপছন্দ না করতে পারে। আমি কিছুতেই ওই পরীর কথা সত্য হতে দেব না। ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি নয়নাকে খুব যত্নে রেখেছি। আমার মেয়েকে দেখে কোনো রাজকুমার চোখ ফেরাতে পারবে না। বেশ, তাই যেন হয় রানী। দাসী, আমি আজ দুধ আর গোলাপের পাপড়িতে গোসল করব, ব্যবস্থা করো। ঠিক আছে রাজকুমারী, আপনি একটু অপেক্ষা করুন, আমি এখনই ব্যবস্থা করছি। আমি কিছুতেই ওই রাখালকে বিয়ে করব না। তাতে যা যা করতে হয় আমাকে, আমি তাই করব, কিন্তু কিছুতেই ওকে আমি বিয়ে করব না। মা, এসেছো তুমি? বলো মা, মহারাজ কি বললো? আমার সাথে রাজকুমারী বিয়ে দিবে তো উনি?
ও মা, চুপ করে আছো কেন? বলো, বলো আমাকে মহারাজ কি বলেছেন। এই মিঠু, তুই তো মাকে সাথে নিয়ে এলি, মা নিশ্চয়ই তোকে বলেছে রাজা কি বলেছেন। তুই না হয় বল আমাকে। সুজন, তুই কি রাজকুমারীকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছিস? আমাদের দেখে কি তুই কিছুই বুঝতে পারছিস না? তোর মাকে ওরা অপমান করেছে, প্রহরীকে দিয়ে গলা ধাক্কা দিয়ে রাজপ্রাসাদ থেকে বের করে দিয়েছে। আমি সেখান থেকে চাচিকে নিয়ে এসেছি, আর তুই জিজ্ঞেস করছিস মহারাজ রাজি হয়েছেন কিনা? তুই কি রাজপুত্র যে বলার সাথে সাথে উনি রাজি হবেন? বলে যাস না তুই একজন রাখাল। মা, আমাকে তুমি ক্ষমা করো মা, আমি বুঝতে পারিনি ওরা তোমার সাথে এমনটা করতে পারে। ছাড় সেসব কথা, তুই রাজকুমারীর কথা ভুলে যা। আমি তোকে হারাতে চাই না। তোর কিছু হলে আমি যে বাঁচবো না বাবা। মা, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। পরি, পরি কোথায় তুমি? দেখা দাও। এত তাড়া কেন তোমার? আমি সব জানি, আর এটাও জানি তুমি কেন আমাকে ডেকেছো। এত চিন্তা করো না সুজন, সব ঠিক হয়ে যাবে। রাজকুমারী নয়না তোমার ঘরের বউ হয়ে আসবে। আরো এমন কিছু হবে যা তুমি ভাবতে পারবে না। কি হবে বলো আমাকে। এ কি, কোথায় গেল পরি? আমাকে বলে যাও, সামনে এসো, এভাবে চলে যেও না, বলে যাও আমাকে। এমন পাগলামি করিস না, একটু শান্ত হো, দেখ কি হয়। ঠিক আছে মা, তাই হবে। মহারাজ, সব রাজ্যে খবর পাঠিয়েছে, আর সুসংবাদ এটাই যে তারাও আসবেন। তাও শুধু রাজকুমারীকে দেখতে নয়, একেবারে বিয়ের প্রস্তুতি নিয়ে। আপনার যাকে পছন্দ হবে তার সাথে বিয়ে দিতে পারবেন। বাহ, খুব খুশি হয়ে গেলাম আমি। ক্ষমা করবেন মহারাজ, তবে একটা কথা না বলে পারছি না। আপনি এসব না থামালে বড় বিপদ আছে সামনে, অনেকের প্রাণ চলে যেতে পারে। তুমি থামো পণ্ডিত, আরেকটা কথাও তুমি বলবে না, না হলে কার প্রাণ চলে যাবে সে আমি জানি না। তবে তোমার প্রাণ নিয়ে তুমি ঘরে ফিরতে পারবে না। আমার কাজ তুমি আমাকে করতে দাও। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে হয় আপনি করুন। আর এক মুহূর্ত দেরি নয়, এখনই আমি সাগর পাড়ে দিয়ে গিয়ে রাজকুমারী নয়নাকে বিয়ে করে নিয়ে আসব। সবার আগে আমি পৌঁছাবো, আমি তাকে বিয়ে করব। একই সমুদ্রে এমন হঠাৎ ঢেউ উঠলো কেন? এত বড় ঢেউ আমি কখনো দেখিনি। এমন কেন হচ্ছে? মনে হচ্ছে এক্ষুনি ডুবে যাব। বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। মহারাজ, একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর বলো? মহারাজ, রাজপুত্র শেহনাজ আমাদের রাজ্যে আসার সময় সমুদ্রে তলিয়ে গিয়েছেন। তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তার হয়তো মৃত্যু লেখা ছিল, এতে আমার আর কি করার বলো? আমি রাজকন্যা নয়নাকে বিয়ে করতে পাহাড় পথে যাব সেই রাজ্যে। এতে করে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আমার আগে কেউ যেতে পারবে না সেখানে। এখনই আমার তেজি ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ি। ওই তো, ওই বড় পাহাড় পেরোলেই আমি রাজকুমারী নয়নার রাজ্যে পৌঁছে যাব। আমাকে আরো তাড়াতাড়ি যেতে হবে। রাজপুত্র হুঞ্জা সে বড় পাহাড়ে উঠতে থাকে। ঘোড়া জোরে চলার কারণে পাহাড়ের খাদে পড়ে মারা যায় সে। মহারাজ, আবারও দুঃসংবাদ আছে। এবার রাজপুত্র হুঞ্জা আমাদের রাজ্যে আসার সময় পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন। ভালো হয়েছে মারা গেছে, না হলে অমন বেকুবের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হতো। আরে, অমন খাদের পাশ দিয়ে যে ঘোড়া চালিয়ে আসে তার কি কোনো বুদ্ধি আছে? এবার আমি যাব রাজকন্যা নয়নাকে বিয়ে করতে। একটু দেরি হোক, কিন্তু পাহাড় সমুদ্র এসব পথে আমি যাব না। আমি যাব স্থলপথে। এক্ষুনি বেরিয়ে পড়ি তাহলে। কিন্তু শেষ পর্যন্ত রাজপুত্র সাওয়াতো আর পৌঁছাতে পারে না। পথে এক ঝড়ে সে হারিয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায় না। মহারাজ, রাজপুত্র সাওয়াতো আমাদের রাজ্যে পৌঁছাতে পারেনি। তার আগেই জ্বরের কবলে পড়ে সে হারিয়ে গেছে। মহারাজ, দয়া করুন এবার, আর নয়। আপনি খুব ভালো করে জানেন এসব কেন হচ্ছে। নিজের স্বার্থের জন্য আপনি এত মানুষের প্রাণ এভাবে নষ্ট করবেন না। চুপ করো তুমি। আমি রাজা, আমি যা ইচ্ছে তাই করব। না বাবা, আর নয়, আমি আর বিয়েই করব না। তুমি আর কোনো জীবন নষ্ট করো না।
তবে তাই হবে। তবু ওই পরীর কথা মতো তোকে আমি রাখালের সাথে বিয়ে দেব না। শোনো রাখাল, তুমি এবার বিয়ের জন্য তৈরি হও, খুব তাড়াতাড়ি সেই শুভ দিন চলে আসবে। কিন্তু তার আগে বলো, আরেকটা সুসংবাদ কি, যেটা তুমি সেদিন না বলেই চলে গিয়েছিলে? সেটা সময় হলেই জানতে পারবে, এত তাড়াহুড়ো করতে হবে না। ঠিক আছে পরি। মহারাজ, কিছু করুন, সারা রাজ্যে অভাব। মহারাজ, কিছু করুন, সারা রাজ্যে অভাব দেখা দিয়েছে। জমিতে ফসল ফলছে না, পুকুর নদীর পানি শুকিয়ে যাচ্ছে, মানুষের বেঁচে থাকা কষ্ট হয়ে পড়েছে মহারাজ। হঠাৎ এমন হলো কেন? পণ্ডিত, তুমি কি বলতে পারবে এর কারণ কি? ক্ষমা করবেন মহারাজ, তবে এসবের কারণ আপনি। রাজকন্যার বিয়ে না দিলে এই দুর্যোগ থামবে না। মহারাজ, আপনি এবার আপনার জেদ বাদ দিন, সবার জীবন বাঁচান মহারাজ। মহারাজ, আপনি এটা মেনে নিন, না হলে আমাদের মেয়েকেও আজীবন সঙ্গীহীন থাকতে হবে, আর প্রজারাও কষ্ট পাবে। বেশ, তবে তাই হবে। খবর পাঠাও রাখালের বাড়ি, আগামীকালই বিয়ে হবে। রাখাল সুজন, মহারাজ খবর পাঠিয়েছেন, কাল তোমার আর রাজকুমারী নয়নার বিয়ে। তুমি তৈরি হয়ে এসো। বেশ, আমি আসবো। মা, শুনেছো তুমি? মহারাজ সব মেনে নিয়েছেন, কাল রাজকন্যার সাথে আমার বিয়ে। কিন্তু আমার অনেক চিন্তা, সাথে ভয়ও করছে। আমাদের তো কিছুই নেই সুজন, তাহলে কি করে তুই বিয়ে করতে যাবি? রাজকন্যার সাথে বিয়ে বলে কথা, সেখানে কি আর তুই এমন করে যেতে পারবি? এটা তো তুমি ঠিক বলেছ মা, আমি তো এটা ভেবেই দেখিনি। এবার কি হবে মা? তুই একবার পরীকে ডাক, সে কোনো একটা উপায় ঠিক বলে দেবে। বেশ, তাই করছি। পরি, ও পরি, একবার দেখা দাও দেখি, তোমাকে আমার ভীষণ প্রয়োজন। দেখা দাও পরি। আমি জানি তুমি খুব খুশি, আর কেন ডেকেছো তাও আমি জানি। আমি তোমার সাথে দেখা করতেই আসতে চেয়েছি, এর মধ্যেই তুমি ডেকেছো। শোনো, কোনো চিন্তা করো না, কাল সময় মতো সব পেয়ে যাবি। নিশ্চিন্তে থাকো তুমি। এবার আমি আসি। বাবা, মা, তোমরা আমাকে না জানিয়ে এমন সিদ্ধান্ত নিলে। আমি তোমাদের সব কথা মেনে চলি, তাই বলি তোমরা এমনটা করতে পারলে আমাকে না জানিয়ে? আমি কি তোমাদের জন্য এতই বোঝা হয়ে গেছি? না মা, তুই আমাদের বোঝা না, কিন্তু রাজ্যের প্রতিও তোর বাবার দায়বদ্ধতা রয়েছে। তুই কি চাস আমাদের জন্য রাজ্যের সবার ক্ষতি হোক? আমরা আর কোনো উপায় পাইনি মা, তাই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। তার বদলে বল, তুই কি চাস, আমরা তাই দেব। বেশ, তাহলে তোমরা আমাকে একটি সোনার ছুরি এনে দাও, সেটা পেলে আমি তোমাদের কথা মেনে নেব। বেশ, তো তাই হবে। কাল সকালেই তুই তো সোনার ছুরি পেয়ে যাবি। তোমাদের ভালোবেসে দেওয়া ওই ছুরি দিয়ে আমি নিজেকে শেষ করে দেব, কিন্তু ওই রাখালের সংসার আমি করতে পারবো না। তোমরা আমাকে ক্ষমা করে দিও। পরদিন মহা ধুমধাম করে বিয়ে শুরু হয়। কিরে সুজন, পরি তো এখনো এলো না। এদিকে তোর যাওয়ার যে সময় হয়ে এলো, তাহলে কি পরি আর আসবে না? ওমন কথা বলো না মা, পরি ঠিক চলে আসবে, একটু অপেক্ষা করো। এই তো আমি চলে এসেছি। এই নাও তোমার বিয়ের জামা কাপড় আর ঘোড়া, এগুলো নিয়ে বিয়ে করতে যাও। তোমাকে অনেক ধন্যবাদ পরি। এই দেখো মা, আমি এগুলো পরে ফেলেছি। আরে বাহ, এমন পোশাকে আর এই রাজকীয় ঘোড়ায় চড়ে আমার ছেলেকে তো একদম রাজার মতো লাগছে। রাজাকে তো রাজার মতোই লাগবে। তবে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না, এখানেই থাকতে হবে। আমার মেয়ের কোনো অসুবিধা আমি মেনে নেব না। তোমাকে আমি নতুন বাড়ি বানিয়ে দেব, তখন সেখানে ওকে নিয়ে যাবে।
আপাতত এখানেই থাকো। যা আপনার ইচ্ছে মহারাজ। ওই রাখাল আমার ঘরে আসার আগে আমি নিজেকে শেষ করে দেব। ওকে কিছুতেই আমার স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। এই সোনার চুড়ি দিয়ে আমি নিজেই নিজেকে হত্যা করব। থামো রাজকুমারী, তুমি কি পাগল হয়ে গেছো? কি করছো তুমি এটা? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়নি, রাখাল কোনো সাধারণ মানুষ নয়, ও রাজবংশীয়। কি বলছো তুমি? তোমার কথার কোনো কিছু বুঝতে পারছি না আমি। এরপর পরি সবাইকে ডেকে নিয়ে আসে। সুজন এই রাজ্যের রাজা হবে, কারণ মহারাজ আপনার পূর্বপুরুষেরা সুজনের পূর্বপুরুষদের কাছ থেকে অন্যায়ভাবে এই রাজ্য কেড়ে নেয় আর তাদের রাখাল বানিয়ে রাখে। এখন সময় এসেছে ওদের প্রাপ্য ওদের ফিরিয়ে দেওয়ার। বলুন আপনি কি করবেন? হ্যাঁ, আমি ফিরিয়ে দেব। আমি এসবের কিছুই জানতাম না। ওকে আমি ঠকাবো না। এখন থেকে সুজন এই রাজ্যের রাজা। কিন্তু পরি, তুমি কে? আমি তখন থেকে তোমাদের বৃত্ত। এতদিন এসব না বলার জন্য আমাকে ক্ষমা করো। আমাকেও ক্ষমা করো। এসব বলবেন না। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুখী হতে পারি।